মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশা। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মতপার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা সহ অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা। আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির হত্যায় প্রধান শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান আনা হয়েছে ডিবি কার্যালয়ে। লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এমনক সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লায়ও মিলছে অ্যান্টিবায়োটিক। হুমকিতে জনস্বাস্থ্য। কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। সচেতনতার তাগিদ। এবং ইরানের সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে। প্রাণহানি বেড়ে 200। মার্কিন প্রেসিডেন্টকে উৎখাতের হুঁশিয়ারি খামেনির। আবারও হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বিগত সরকারের আমলে মতবিরোধের বাজে দৃষ্টান্ত দেখেছে দেশ। আগামী 12 ফেব্রুয়ারি দেশ গণতন্ত্রের দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ করেন তারেক রহমান। নারী, কৃষক, প্রবাসী ও তরুণ সহ নাগরিকদের জীবন মান উন্নয়নে তুলে ধরেন নানা পরিকল্পনা। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মতপার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এই যে নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই। অবৈধ অস্ত্র দিয়ে মানুষ খুন করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে পালিয়ে থাকা ফ্যাসিস্টরা। 12 ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তা প্রতিহত করবে। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেছেন দলটির নেতারা। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া, মোনাজাত ও শ্রদ্ধা জানাচ্ছেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়ও।
শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক দল, সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা। তারা বলছে লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল ও ভয়ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের সে ভোটাধিকার, বাংলাদেশের মানুষের যে স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, নিরাপত্তা ইনশাল্লাহ আমরা আমাদের নিশ্চিত করব। জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসকে মোকাবেলা করবে এবং সন্ত্রাসকে মোকাবেলার মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ একটি নির্বাচিত সরকার পাবে। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির জয়নুল আবেদিন ফারুক আশা প্রকাশ করেন অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা আশানুরূপ নয়, আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সে নির্বাচনে যত ষড়যন্ত্র হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। এছাড়াও বিভিন্ন সংগঠনের পাশাপাশি বেগম জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন অসংখ্য মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আপিল শুনানির প্রথম দিনে নির্বাচন কমিশনের প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে জামাতের হেভিওয়েট প্রার্থী হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা সহ অনেকের। ইসিতে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে মব ঠেকানোর আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। এই আপিলটি গত 2রা জানুয়ারি এটা বাতিল করা হয়েছিল। জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত 25টি আপিল আমরা করেছি মোরাললেস। এখন পর্যন্ত আমরা 5টি আপিল শুনানি করেছি। শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত মক ট্রায়ালও অনুষ্ঠিত হয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শাহিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, নির্বাচন কমিশনে তাদের আবেদনের প্রেক্ষিতে আজ থেকে সেই মনোনয়নপত্রের শুনানি শুরু হয়েছে। সকাল 10:15টায় এই শুনানি শুরু হয় এবং একটানা বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলছে। ইতিমধ্যে অনেক প্রার্থী আসলে এই শুনানিতে অংশ নিয়েছেন এবং শুনানি শেষে এসে যাদের শুনানি শেষ হয়েছে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্রার্থীরা আসলে কেন অতীতে কেন এই মনোনয়ন বাতিল হয়েছে এবং নতুন করে কিভাবে মনোনয়নের বৈধতা পেয়েছেন সেটি তারা ব্যাখ্যা করছেন। যদি বলি এর মধ্যে প্রার্থিতা বৈধ হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি তার মনোনয়নের বৈধতা পেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র পদেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মার্কা হিসেবে তিনি নির্বাচন কমিশনের কাছে ফুটবল মার্কার জন্য আবেদন করবেন। পাশাপাশি মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনিও তার মনোনয়নের বৈধতা পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির
আজকে 5টি আবেদন ছিল, সেই 5টি আবেদন ছিল, সেই 5টি আবেদনের মধ্যে 4টি আবেদনে তারা বৈধতা পেয়েছেন, একটি আবেদন তাদের পেন্ডিং রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশেরও 4টি আবেদনের তারা বৈধতা পেয়েছেন। এক কথায় যদি বলা যায় সকাল থেকে এক টানা আসলে এই শুনানি চলছে। এখানে প্রার্থীরা অংশ নিয়েছেন, পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন। এই শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে শুনানির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার আসনগুলোতেও ছাড় দিচ্ছেন না স্থানীয় বিএনপি নেতারা। দল থেকে নির্দেশনা ও কঠোর পদক্ষেপের পরও বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শরিক দলগুলোর প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীদের আরও সহনশীল হওয়ার আহ্বান দলটির। আসন সমঝোতায় টানাপোড়েন, পরে 14টি আসনে ছাড় পায় যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী সরিয়ে নেয় সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামকে 5টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি ও গণ অধিকার পরিষদকে 1টি আসন ছেড়েছে বিএনপি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণে দল বিলুপ্ত করে ও সংগঠন ছেড়ে বিএনপি নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন কয়েকজন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে ওইসব আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় বহিষ্কৃত হয়েছেন 9 জন। এই আসনে যিনি বিএনপির আগের মনোনীত প্রার্থী ছিলেন, দল তাকে দেখলাম বহিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনও তিনি আছেন। এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিব্রতকর। সমঝোতাটা বিনষ্ট হলে ফলাফল যদি কোনো কারণে নেতিবাচক হয়, এটা পরবর্তী বিএনপির জন্য খুবই বিব্রতকর হবে। পরবর্তী নির্বাচন, পার্লামেন্ট, সরকার গঠন কম বেশি সবটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। বিএনপির স্থানীয় নেতাকর্মী সহযোগিতা না পাওয়ায় বিচলিত হলেও নির্বাচন করায় কোনো চ্যালেঞ্জ দেখছেন না শরিক দলের নেতারা। আমরা জোটের মিত্ররা জনাব তারেক রহমানের সাথে সেজন্য সাক্ষাৎ করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রার্থীদেরকে প্রত্যাহারের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জনাব তারেক রহমান যদি কোনো আসনের বিদ্রোহী প্রার্থীকে ডেকে কথা বলেন, তিনি বসে যাবেন। আমার গলাচিপা 10 মিনিটে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি আছেন তিনি থাকেনও, আমি সেটাকে খুব চ্যালেঞ্জ মনে করি না, কারণ ওইটা বিএনপির সিট না। 50 বছর বিএনপি জিততে পারে নাই। যেখানে বিদ্রোহী প্রার্থী সমঝোতার আসনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে গণতন্ত্রের স্বার্থে ধৈর্য ধরতে ও সহনশীল হতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। ওইসব সিটে বিএনপি যারা বিদ্রোহী ছিল তাদেরকে তো ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এইখানে বিদ্রোহী প্রার্থীর তো কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে এবং আমি বলবো অনেক জায়গায় কিছুটা স্যাক্রিফাইসও প্রয়োজনে করতে হবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার প্রত্যাশাই পূরণ হবে বলে আশাবাদ জানান বিএনপি নেতারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার ও পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। মানিকগঞ্জ ও গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, মোসাব্বির হত্যায় শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এর আগে মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে।
নাইম। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এই 3 জনের মধ্যে রয়েছে মূল শুটার জিনাস সহ পরিকল্পনাকারী বিল্লাল ও তাদের একজন সহযোগী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদ আলী মূলত আমাদেরকে এই তথ্য আজকে দুপুরে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনকে নিয়ে এখনও মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা হচ্ছে। এরপরে এছাড়াও তাদের যেই ব্যবহৃত অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার করে তাদেরকে আগামীকাল সকালে কিংবা আজকে রাতেই ঢাকায় আনা হতে পারে। এরপরে হয়তোবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। তবে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছিলেন যে মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় 4 থেকে 5 জন জড়িত রয়েছে বলে তারা নিশ্চিত করতে পেরেছেন। বিশেষ করে মোসাব্বিরকে যেখানে হত্যা করা হয়েছে, যে তেজগাঁওয়ের যে তেজতুরি এলাকায়, সেখানকার যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন যে মোসাব্বিরকে হত্যাকাণ্ডের আগে ওইখানকার যেই মূলত অপরাধীরা ছিলেন তারা ওই এলাকার আশেপাশের বিভিন্ন জায়গায় রেকি করে রেখেছিলেন, যেন তারা কিভাবে মোসাব্বিরকে তারা হত্যা করতে পারবেন বা মোসাব্বিরকে টার্গেট করে যে তাদের যে টার্গেট কিলিং মিশন, সেই কিলিং মিশনটি পরিচালনা করে তারা কোন কোন এলাকা দিয়ে বের হয়ে যেতে পারবেন, তারা কিন্তু সেটি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু তারা করেছিলেন মূলত যেদিন রাতে মোসাব্বিরকে হত্যা করা হয়। এরপরে আমরা দেখেছি যে তেজগাঁও থানায় কিন্তু মোসাব্বিরের স্ত্রী 4 থেকে 5 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল মধ্যরাতে গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। তো এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ডিবি কার্যালয়ে। অন্তর্বর্তী সরকার দেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর সিরডাপ মিলনায়তনের রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক একটি নীতি সংলাপে তিনি কথা বলেন। উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার এরই মধ্যে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে। খুব অল্প সময়ের মধ্যে আইন, বিচার ও শাসন বিভাগের সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি বন্ধ করে মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এগুলি কোনো সাফল্য না? আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। দুপুরের সময় আরো থাকছে। এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 7,500, আহত 16,000-এর বেশি। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও আইন প্রয়োগের অভাবে থামছে না মৃত্যুর মিছিল। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতেও মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। আইইডিসিআর এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসক, রোগী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলো এখন বর্তমানে বেশি আসে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই।
এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলো কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? এইটাকে স্ক্রিনিংয়ের আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামী রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনকনন্তা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 5 মাসে উড্ডয়নের আগ মুহূর্তে 2টি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কার ঘটনা ঘটেছে। যদিও পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে, যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের আশঙ্কা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দর গত 7 জানুয়ারি প্রথমবারের মতো বিমানবন্দরে চালানো হয় বিশেষ নিরাপত্তা মহড়া। পুরো মহড়াটি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কিন্তু মহড়া চলাকালে ধরা পড়ে উদ্বেগজনক চিত্র। রানওয়ে ও এর আশপাশে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। এ সময় রানওয়ে দিয়ে উড্ডয়ন করছিল যাত্রীবাহী বিমান, অথচ বিচরণ করা কুকুরের দল সরাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে বিমানবন্দরটির রানওয়েতে বেওয়ারিশ কুকুরের উপস্থিতি বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো সমাধান আসেনি। কক্সবাজার এয়ারপোর্ট এবং রানওয়ে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। 9000 ফিট থেকে 10,700 ফিট উত্তীর্ণকরণের কাজ শেষ হলে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা আর কাজ শেষ হলে দেন এটা নিরাপত্তাটা সেরে আসবে। এই রুটে চলাচলকারী যাত্রী ও পর্যটকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে বিমানবন্দরের ভেতরে কুকুর ঢুকে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি কর্তৃপক্ষের তদারকির অভাবকেই নির্দেশ করে। কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে রানওয়েতে যেন কোনো কিছুই চলে না আসে, কারণ যে কোনো কিছুর কারণেই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আসলে এটা ঝুঁকিপূর্ণ, এখন বিমান কর্তৃপক্ষ ওনাদের এটা দেখা উচিত। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। সমস্যার সমাধানে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমাদের আপার লেভেল যারা আছে, এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কাজ করেছি। পেরিমিটারগুলো তৈরি হয়ে গেলে যখন সব পুরাটা সিকিউর হয়ে যাবে, পেরিমিটার সিকিউর হয়ে যাবে, তখন আর এই কুকুরগুলো দেখবেন না। 2025 সালে 2 আগস্ট ও 6 নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় 2টি কুকুর মারা যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7,584টি। এতে নিহত হয়েছেন 7,359 জন এবং আহত হয়েছেন 16,476 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগই এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি। প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। শুধুমাত্র গত 1 বছরে অন্তত 7,584টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত 7,359 জনের। এই বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 16,476 জন। দুর্ঘটনা পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও
ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। 85% দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি, কিন্তু গতি নিয়ন্ত্রণে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। ইদানিং মহাসড়কে বিকল হওয়া পণ্যবাহী যানবাহন দাঁড়িয়ে থাকছে। এই অবস্থায় বেপরোয়া গতির যানবাহন দাঁড়ানো যানবাহনের পেছনে ধাক্কা দিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন সহ 21 দফা সুপারিশ করে সংস্থাটি। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন করে এই কাউন্সিলের অধীনে বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ পরিচালনা করতে হবে। কাউন্সিলের হাতে আইন, বিধি ও নীতিমালা প্রণয়নের ক্ষমতা থাকতে হবে। বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ শীর্ষ পদে প্রশাসন ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ, বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোম্পানি ভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি। রাতের মধ্যে আসতে পারে চিঠি, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে বোর্ড। ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। রাজধানীর সিরডাপে শিক্ষা বিচিত্রা আয়োজিত ব্যাংকিং অ্যালমানাকের 7ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, ব্যাংক সুদের হার এখনই কমিয়ে দেয়া সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের একার পক্ষে সম্ভব নয়। অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবেন না আশাবাদ জানিয়ে দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টা। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আগামীতে পলিটিক্যাল ডাইমেনশন দরকার। ফান্ডামেন্টালস ইজ একটা ডিমেনশন যেখানে অর্থনীতি কেমন আছে এটার উত্তর খোঁজা যায়, এবং সেখানে মূল মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে এবং শক্তিশালীর দিকে এগোনোর একটা বিষয় আছে। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমিয়ে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে। মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অতএব আমি মনে করি সবাই মিলে কাজ করি। সরকার ইসলামী ব্যাংক আইন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্স 2026-এর দ্বিতীয় দিনে এ কথা জানান গভর্নর। তিনি বলেন, দ্রুত ইসলামী ব্যাংক নিয়ে আইন পাশ হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের জন্য আলাদা বিভাগ করা হবে। গেল 8-10 বছর ইসলামী ব্যাংকগুলো কেবল আমানতে সংগ্রহ করে গেছে আর শুধু একজন ব্যক্তিকে নামে বেনামে ঋণ দিয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে 8,500 কোটি টাকা পিছিয়ে থাকলেও ভোজ্য ও জ্বালানি তেল এবং সিমেন্ট ক্লিংকার আমদানির মাধ্যমে 38,000 কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টম। বাকি 6 মাসে 62,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও কিছুটা বেকায়দায় রয়েছে। তবে শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি পণ্য রফতানি বাড়ানো না গেলে লাখো কোটি টাকার রাজস্ব আদায় কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2025-26 অর্থ বছরের 6 মাস পেরিয়ে গেল প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া 1 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউজের আরও 62,000 কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে অর্জন হয়েছে মাত্র 38,000 কোটি টাকা। হাই স্পিড ডিজেল, অন্যান্য জ্বালানি তেলের পাশাপাশি পাম অয়েল আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে অন্তত 16,000 কোটি টাকা। এর বাইরে সিমেন্ট ক্লিংকার, পাথর ফল সহ অন্যান্য পণ্য থেকে 22,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানির পরিমাণটা
বেশ বেড়েছে, প্রবৃদ্ধিতে বিগত অর্থবছরের তুলনায় 7.06%। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় আমদানি পণ্য যেমন 63 লাখ মেট্রিক টন বেড়েছে, তেমনি টাকার পরিমাণ বেড়েছে অন্তত 24,000 কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি নির্বাচনের বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এক্সপোর্টটার উপর আমাদের নজর দিতে হবে। ওটা যদি বাড়ে তাহলে দেশের আমদানি বলেন, রপ্তানি বলেন, কাস্টমসের রেভিনিউ বলেন, সবগুলি অর্জিত হওয়া সম্ভব। অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 92,147 কোটি টাকা নির্ধারণ করা হলো, মাঝামাঝিতে সেটা বাড়িয়ে করা হয়েছে 1,02,295 কোটি টাকা। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কিন্তু রাজস্ব আয় বাড়াতে দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজে গতি আনার পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। প্রোডাক্টিভিটি সব জায়গায় এফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসছেন, তাহলে আপনার এই রাজস্ব আপনি কীভাবে টার্গেট ফুলফিল করবেন? এখানে আমি মনে করি যে কোনোভাবেই এটা টার্গেট ফুলফিল করার পসিবিলিটি আমি দেখি না। অবশ্য স্বাধীনতার পর কোনো অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%। 2027 সালে আরও বেড়ে হবে 5.4%। বাংলাদেশের অর্থনীতির এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কাটাড। যদিও বিশ্ব জিডিপির প্রবৃদ্ধি 2025 সালের তুলনায় চলতি বছর কিছুটা কমে 2.7% নামবে বলে বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, পূর্বাভাস মতো সুফল পেতে আগামী নির্বাচনের পর নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা। আগামী নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাওয়া বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর হবে 4.6%, যা গেল বছরের তুলনায় কিছুটা বেশি। আগামী বছরে প্রবৃদ্ধি আরও বেড়ে দাঁড়াবে 5.4%। শুক্রবার এমন পূর্বাভাসই দিয়েছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড। আঙ্কটাড বলছে, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। সামষ্টিকভাবে এলডিসির প্রবৃদ্ধি 2026 সালে 4.6% আর 2027 সালে পৌঁছাতে পারে 5%, যা 2025 সালের 3.9%-এর চেয়ে বেশি। বাংলাদেশ, ইথিওপিয়া ও তানজানিয়ার মতো কয়েকটি বড় এলডিসিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পূর্বাভাসের কারণ হিসেবে সংস্থাটির বিশ্লেষণ, এসব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, কৃষি উৎপাদন ভালো হয়েছে ও পণ্যের দাম অনুকূলে রয়েছে। আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী 2026 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6% এবং বিশ্ব ব্যাংকও বলেছে যে সেটি হতে পারে 4.8%, আইএমএফ বলেছে 4.9%। তবে সবকিছু নির্ভর করছে কিন্তু এই নির্বাচন পরবর্তী সময়ে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয় কিনা এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নীত হয় কিনা। পাশাপাশি যেটা সবচেয়ে বড় পূর্ব শর্ত সেটি হলো যে বিনিয়োগের খরচ কমানো। জাতিসংঘের করা এই ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট 2026 প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে 2.7%, যা 2025 সালের আনুমানিক 2.8%-এর চেয়ে কিছুটা বেশি এবং মহামারীর আগে গড় প্রবৃদ্ধি 2.3%-এর তুলনায় কম। রিপোর্টে বলা হয়েছে, গত বছর বিশ্ব অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে। এর পেছনে মূল কারণ মূল্যস্ফীতি কমা এবং কয়েকটি বড় দেশের ঋণ নীতি ধীরে ধীরে শিথিল হওয়া, যা চাহিদা বজায় রাখতে ও বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনা ও পরিবর্তনশীল বাণিজ্য নীতির মধ্যেও প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় দর্শনার্থী সমাগম বেশি, গৃহস্থালী জিনিসের দিকে বেশি ঝোঁক নারীদের। নানা রকমের অফারে ক্রেতা টানার চেষ্টা করছেন বিক্রয় প্রতিনিধিরা। মেলার অষ্টম দিনে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার সকাল থেকে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় ছিল তুলনামূলক বেশি। আশা তো করি মোটামুটি একটা অফার থাকবে, সেই জন্য তো আমাদের মেলায় আসা। ইলেকট্রিক্যাল চুলাটা, কারণ গ্যাসের সংকট, তো ইলেকট্রিক চুলা হলে রান্নাটা একটু কমফোর্টেবল হয়, ঘরে বসে রান্না করা যায়। মেলা কর্তৃপক্ষ জানায়, গেল 7 দিনে মেলায় দর্শনার্থী এসেছে প্রায় 1.5 লাখ। তবে এর সংখ্যা আশানুরূপ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। গতকালকে আমাদের প্রায় বিগত 6 দিনে যে পরিমাণ লোক আমাদের আসছে, সমপরিমাণ লোক গতকালকে আমাদের ইনশাল্লাহ আসে।
এবারের মেলায় নারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে গৃহস্থলীর জিনিস, জুতো ও কসমেটিক্সের দিকেও নজর রয়েছে তাদের। অফার যেখানে বেশি সেখানেই ভিড় ক্রেতাদের। একটু ছাড় যদি থাকে 10%ও থাকে তাও তো ভালো আমাদের জন্য। কিছু কাশ্মীরি শাল কিনা রয়েছে প্রথমত, আরো তারপরে আমার মিসেস যেগুলো পছন্দ করে। আমরা ঘরের জিনিসই বেশি পছন্দ করি, এত ওই ধরনের জিনিসই কেনার চিন্তা ভাবনা আছে। এদিকে মেলার প্রথম 7 দিনে রাজস্ব আদায় হয়েছে 16,64,961 টাকা, গেল বছরের তুলনায় যা 33.74% বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর, এবার মার্কিন মসনদ থেকে ট্রাম্পকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 200 জন নিহত হয়েছেন। ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি চিকিৎসকের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় রাজধানীর 6টি হাসপাতালে 200-র বেশি বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এই ইন্টারনেট শাটডাউন মানবাধিকার লঙ্ঘন আড়াল করার কৌশল বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও বিদেশি শক্তির হাতিয়ার আখ্যা দেন। খামেনির দাবি, ট্রাম্পের হাতে হাজারো ইরানির রক্ত লেগে আছে এবং শেষ পর্যন্ত তাকেও উৎখাত করা হবে। এর মধ্যেই আরদাবিল শহরে সরকারপন্থী বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে স্লোগান দেন। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় খোররামবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে এমন সব শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবারে খেলার খবর। সময় যত গড়াচ্ছে তত অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। আইসিসি থেকে ইতিবাচক বার্তা না আসার সম্ভাবনা বেশি। গুঞ্জন আছে টাইগারদের শর্টার ফরম্যাটে মেগা আসর খেলতে হলে যেতে হবে ভারতে। সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে সব ম্যাচ, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। আইসিসির কাছ থেকে মেইলের আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পর আজ নিজেদের করণীয় নিয়ে আবারও আলোচনায় বসবেন বোর্ড কর্মকর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মতপার্থক্যে যেন মতবিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। সাংবাদিকদের তারেক রহমান 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশা। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিরিক আজাদ ও তাসনিম জারা সহ অনেকের মনোনয়ন বৈধ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির, বিশেষ দলকে সুবিধা বন্ধের তাগিদ। এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এ ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।